নমস্কার, হ্যালো পৃথিবীর আজকের পডকাস্টে আমাদের সঙ্গে আছে একজন রাজা মশাই। হ্যাঁ, রাজা মশাই মানে সত্যিই তিনি রাজা। রাজা কথাটা বললে আমাদের মাথায় যেটা প্রথম স্ট্রাইক করে যে আরে কোন রাজ্যের রাজা বা কতটা আর্থিক বা সামরিকভাবে সমর্থ। কারণ এই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্তাভাবনা এটাই আসে যে আসল রাজা কে হবে, দেশের না বিশ্বের। তো এই সব কিছুর মধ্যে রাজা শব্দটা যখন এতটাই আমাদের কাছে এতটা সাইকোলজিক্যালি হিট করে, তখন আমাদের আজকে স্পেশালি আমরা স্পেশাল একজন গেস্ট পেয়েছি এবং তাকে আপনারা সকলেই চেনেন রাজা বলে, তাই তার পরিচয়টা রাজা দিয়ে শুরু করলাম। আমরা ডিরেক্টলি চলে যাব সময় নষ্ট না করে তার কাছে, তার সম্বন্ধে, তার রাজা রাজত্ব এবং তার রাজা হওয়ার গল্প সম্বন্ধে জানতে, এবং কিভাবে আমাদের এই বীরভূমের ছেলেটা কি করে আমাদের এই বীরভূমটাকে অন্যভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ডিজিটালি। সব কিছু জানবো রাজার থেকে। তাই শুরুতেই আন্তরিকভাবে অনুরোধ করছি, হাত জোর করে হ্যালো পৃথিবী যখন আপনি দেখতে শুরু করেছেন তখন আপনার কাছে এটাই অনুরোধ, প্লিজ সঙ্গে নিয়ে রাখুন আর পুরোটা দেখুন, আনলেস আনটিল আপনার কোথায় ভালো লাগলো, ত্রুটি বা কোনো একটা যদি বিচ্যুতি হয়, ত্রুটি বিচ্যুতি বা কোনো শব্দের উচ্চারণ বা কোনো ভুল বা ভ্রান্তি বা কোনো প্রশ্ন আপনার যেটা গায়ে লাগবে, সেটা ফিডব্যাক আপনি দিতে পারবেন না। আমরা বাঙালি, আমরা খুব ভালোবাসি অ্যানালিসিস করতে, তাই প্রপারলি দেখুন, পুরোটা দেখুন আপনার নিজের চ্যানেল S2S মিডিয়াতে হ্যালো পৃথিবী। আমি শুরুতেই নমস্কার জানাবো রাজাকে। রাজা আজকে আমাদের সঙ্গে এসছে, আমরা তোমায় পেয়েছি। তো আমি শুরুতেই যে প্রথম যে প্রশ্নটা করব তার আগে আমি আপনাদেরকে আরেকবার পরিচয় করে দিই। আমাদের এই যে রাজা আমাদের সঙ্গে আছে, শান্তিনিকেতন টিভি ওয়ান অফ দ্য ডিজিটাল ফোরাম আছে আমাদের এখানে, যে ডিজিটাল ফোরামটা ডিজিটাল মিডিয়ার কর্ণধারও, স্রষ্টাও এবং এগিয়ে নিয়ে যাচ্ছেও। তো সেই রাজাকে আমরা আজকে এখানে পেয়েছি এবং আমাদের দুর্দান্ত লাগছে। তো প্রথমেই একটা যে প্রশ্ন করব, যে প্রশ্নটা অনেকের কাছ থেকে আমরা পাই, ঠিক আছে, যে প্রশ্নটাতে আমরা একটু ঘাবড়েও যাই, যে রাজার যে ফলোয়ার কোয়ান্টিটি অন ইয়োর চ্যানেল, এই যে এন্টায়ার কোয়ান্টিটি অফ ফলোয়ার্স, এই প্রত্যেকটা ফলোয়ার কি অর্গানিক, জেনুইন, না এগুলো স্পেশালি কোনো টেকনিক্যাল ওয়েতে এসছে? সেটা সম্বন্ধে তোমার কি আইডিয়া বা কি চিন্তা ভাবনা, কি বলতে চাও? কারণ আমাদের কাছে প্রথম এটাই আমাদের কাছে এসেছিল যখন আমরা তোমায় নিয়ে রিসার্চ করছিলাম, যে রাজার যে অত প্রচুর ফলোয়ার আছে, তার মধ্যে অনেক ফলোয়ার আছে যেগুলো ফলোয়ার বাট সেখানে কোনো হিউম্যান নয়। সো এটা তুমি কিভাবে আমাদের ব্রিফ করবে? এটা একদম ভুল, একদম ভুল, একদম ভুল। যেটা হচ্ছে, আমরা আমাদের চ্যানেলের খবরের ক্যাটাগরিটা আলাদা। ওকে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে যে মানুষের মধ্যে ক্যাটাগরি থাকে একটা, S2S মিডিয়ার যে ক্যাটাগরি, প্রশাসনিক লেভেলের ক্যাটাগরি, এর যে চ্যানেল, আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি, ঠিক আছে, সে অনুযায়ী মানুষ এখন ইনসিডেন্ট ব্যাপারটা বেশি পছন্দ করে সোশ্যাল মিডিয়ায়। বড় বড় খবর, যেমন এখন যে যুদ্ধের যে তৎকালীন যে ব্যাপারটা চলছে, সেসব খবরগুলো কিন্তু আপডেটগুলো পাচ্ছে, সেগুলো কিন্তু বড় বড় চ্যানেলে দেখাচ্ছে। বড় বড় চ্যানেল নিয়ে এখন ব্যস্ত থাকবে, কারণ এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা কিছু জানি না। একদমই তাই। না জেনে খবর পোস্ট করাটা একটা ভুল। সে ধরুন আমরা যখন বীরভূম জেলার বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় যে খবরগুলো করি, জেনে করি, ঠিক আছে। এবার জেনুইন খবরটা যখন মানুষের কাছে পৌঁছায়, তখন আস্তে আস্তে এই ফলোয়ারটা বেড়ে যায়। তো যখন শুরু করেছে তখন কত ফলোয়ার ছিল? শুরুতে একটা, তারপর আস্তে আস্তে বাড়লো কোথায়? দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কোনটা স্পেশাল এমন নিউজ ছিল শান্তিনিকেতন টিভি যেটা তোমাদের মানে একটা স্টোনম্যান আতঙ্ক? ওকে, যেটা শুরুতে হয়েছিল। হ্যাঁ, স্টোনম্যান আতঙ্কের একটা খবর করেছিলাম, যেটা সকালবেলাতে হয়েছিল ঘটনাটা। তারপর থেকে স্টোনম্যানের কিভাবে মানে মার্ডার হলো জিনিসটা, সমস্ত জিনিসটাকে বের করা। তারপর যে কেসটা ছিল, যে মহিলার সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই মহিলাকে খুঁজে বের করা, খবর করা, এরকম অনেক খবরই আছে। আর সব থেকে স্পেশাল হচ্ছে রাত্রে গাড়ি যাওয়া। ও বাহ, হ্যাঁ, সেটা তো মানে আমরা প্রায় দিনই দেখতে পাই। ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র যে বাস টার্মিনাল, যেটা নামকরণ করা হয়েছিল, কোনো একটা বেসরকারি বিজ্ঞাপন দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা দেখানো উচিত, শুধু সবাইকে দেখানো উচিত। বড় সাংবাদিক হোক বা ছোট সাংবাদিক হোক, সোশ্যাল মিডিয়া হোক, সাধারণ মানুষ হোক, তারা ফেসবুকের মাধ্যমে পোস্ট করে দেখাতে পারে, কারণ এটা দেশের জন্য। যার জন্য যে বাস স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে, তার নামে যদি বাস স্ট্যান্ড না থাকে, সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের ছবি দেওয়া থাকে, সেগুলো তো একদম মেনে নেওয়া যাবে না। মানা যাবে কি? না, একদমই না, একদমই না। আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইছি, যে এটা তুমি একটা দারুণ কথা বললে এবং আমরা তোমাকে প্রায় সময় দেখি সরব হও তুমি এটা নিয়ে, ঠিক আছে। তো আমার একটা জিনিস তোমার কাছে জানার, তোমার চ্যানেলের নাম শান্তিনিকেতন টিভি, ঠিক আছে। তো শান্তিনিকেতন টিভি শান্তিনিকেতনের রিলেটেবল, কিন্তু শান্তিনিকেতন টিভির যে কন্টেন্ট বা যে ল্যাঙ্গুয়েজ বা যে ওয়েতে এটা প্রেজেন্টেশন হয়, সেটা কিন্তু খুব সিম্পল, খুবই সাধারণ, যাতে সবাই বুঝতে পারে। তো কোনোদিন কোনো জায়গায় গিয়ে শান্তিনিকেতন টিভির নামটার জন্য কোথাও গিয়ে কোনোদিন ধাক্কা খেতে হয়েছে রাজাকে?
যে শান্তিনিকেতন টিভির নাম, আর সেখানে মানে কথা বা সেখানে যে কন্টেন্ট তৈরি করা হয় সেটা খুব ইজি যাতে সবাই বুঝতে পারে। কারণ আমার বীরভূম জেলাটা কিন্তু শুধুমাত্র কালচারাল লোকেদের নিয়ে নয়, বীরভূম জেলা সব থেকে বেশি তাদের জন্য যারা এখানকার লোক অর্থাৎ আদিবাসীরা। তো সবাইকে নিয়ে তোমার যে শব্দের প্রয়োগ বা কথা তুমি যেভাবে বলো সিম্পল ওয়েতে, তো এটার জন্য কোথাও খোটা লাগে বা কোথাও কোনোদিন কথা শুনতে হয়েছে? কথা শুনতে বলে হ্যাঁ, কি ধরনের কথা? কথা শুনতে হচ্ছে মানে না এরা সেরকম ভাবে মিডিয়া পার্সোনাল নয় বা মিডিয়ার যে প্রোটোকল আছে সেটা মেনটেন করছে না। সে তো বলবেই, হ্যাঁ, কারণ সত্য টাকা তুলে ধরলে মানুষ তো আছে যে আমি সত্য যখন তুলে ধরবো তখন খোটা মারবেই, কারণ সে চাইবে যে সেই জিনিসটা বন্ধ হোক। একদম। তো আমি যে কোনো মিডিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো সোশ্যাল মিডিয়ায় মানুষ চাইবেই যে কোনো একটা জায়গায় গিয়ে বাধা দিই, সে হয়তো তার সম্মানে লাগবে, সে হয়তো জিনিসটাকে বন্ধ করতে, কিন্তু বন্ধ করলে চলবে না, সেটাকে চালিয়ে যেতে হবে। তার মধ্যে ভালো খারাপ অনেকেই আছে যারা ভালো। S2S মিডিয়াকে আমি বলি, যে S2S মিডিয়া যিনি কর্ণধার সঞ্জয় দা, উনি একটাই কথা বলেছেন যে খবরের কোনো কম্প্রোমাইজ হবে না, খবরের জায়গায় খবরটা হবে। একদমই তাই। তাতে ছোট খবর হোক বড় খবর হোক দেখানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় বাধা বলতে কি যেগুলো আমাদের রুলসের মধ্যে পড়ে না, সেগুলোকে বাদ দিয়ে যেটা আছে সেই খবরটা তুমি এক্সট্রাক্ট করে দেখাবে। তো আমি একটা জিনিস জানতে চাইছি যে গত 3-4 বছর থেকেও বেশি, মনে 5 বছর ধরে তোমার চ্যানেলটা তুমি রান করছো না? আমার এই 3 হ্যাঁ, এবং যতটুকু আমরা জানি মানে একদম সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো রাজা হলো ওয়ান ম্যান আর্মি কাইন্ড অফ আ লোক, যে একাই শুরু করেছিল এবং একাই প্রচুর দৌড়েছে, তারপর মনে হয় এখন তোমার টিম আর আরো বাকি সব কিছু আছে। তো একটা জিনিস তুমি আমায় বলো যে রাজা সারাদিন যে এত নিউজ কালেকশন বাকি সব কিছু করে, সব কিছুর পর রাজা নিজেকে রিল্যাক্স করে কি করে বা নিজেকে ভালো রাখে কিভাবে? ভালো রাখা হচ্ছে খবরের মাধ্যমে। খবরের মাধ্যমে ঠিক কিরকম ভাবে একটু বুঝিয়ে বলো। সারাদিন খবর কালেকশন করা, হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় উঠে যেরকম ফ্রেশ ট্রেশ হয়ে বেরোনো। এবার আমার কাজটা কি আছে, আমার বলে নয় প্রত্যেকটা মিডিয়ারই, খবর কালেক্ট করা, কোনখানে কোন খবরটা করতে হবে, কোন খবরটা মানুষ খাবে। এবার ব্যাপারটা হচ্ছে ইনসিডেন্ট খবরটার উপর আমরা জোর দিই বেশি। একদমই তাই। ঠিক আছে, স্টোরি হচ্ছে বড় চ্যানেলের জন্য, পেপারের জন্য। আমরা ইনসিডেন্ট খবরটার উপরে, লাইভের উপরে জোরটা দিই বেশি, যাতে মানুষ তাড়াতাড়ি শীঘ্রই যেন হাতের মুঠোয় খবরটা পেয়ে যায়। ওকে, আমার খবর দেখে যেন বড় চ্যানেল সেই জায়গায় পৌঁছায়। ওকে, মানে তারপরে আস্তে আস্তে কোথাও জেলা পরিষদ, কোথাও ডিএম অফিস, হসপিটাল, বিভিন্ন রকম পার্টি অফিস, বিভিন্ন পার্টি অফিস, সেখানে যাওয়া, কথা বলা, তারপর শিউরি থানাতে আসা, মানে অনেক খবরই থাকে যে জায়গাতে খবর কালেক্ট করা যায়। তারপরে সন্ধ্যাবেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, আড্ডা মারার পর রাত্রে চিন্তা ভাবনা করা যায় কোন খবরটা কিভাবে করলাম, তারপরে যে খবর নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়া, তারপর সকালে সে একই কাজ। বাহ, মানে তোমার কাজটাকে তোমার ভালো লাগে, দ্যাটস তুমি এটাকে অনেক ইজিলি রান করতে পারো। তো আমি একটা জিনিস তোমায় জিজ্ঞেস করছি, আমরা শুরুতে দেখেছিলাম যে তখন তুমি ছোট্ট একটা মোবাইল ফোন আর একটা মাইক নিয়ে তুমি বেরোতে তোমার নিউজ কালেক্ট করতে। তো এবার ধরো একটা বড় স্টুডিও, বড় সেটআপ, বড় টিম করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়, তাই না? তো এই রকম অর্থ যদি সহজলভ্য ভাষায় বা সহজলভ্য উপায়ে তোমার কাছে কোনো একটা খবরকে কম্প্রোমাইজ করে জন্য আসে বা কম্প্রোমাইজ করার জন্য আসে, তো তখন রাজা বা শান্তিনিকেতন টিভি কি ডিসিশন নেবে যদি কোনো সেরকম ভাবে কোনো অফার আসে তোমার কাছে? কোন দিক দিয়ে? সেটা খবরটা এরকমই এলো, ধরো যে তোমার যে সেটআপ আছে সেই সেটআপটাকে আমি বললাম বা কোনো একজন আমার মতন মানুষ বললো যে এটাকে 10x কোয়ালিটিতে আমরা নিয়ে যাবো, ঠিক আছে, তোমাকে টিম দেওয়া হবে, তোমার আরও ইকুইপমেন্টস দেওয়া হবে, যে ফেসিলিটিস বাড়ানো হবে, বাট তোমাকে শুধু একটা স্পেশাল খবর, একটু স্পেশালি খবরটাকে একটু ধামাচাপা দিতে হবে। তো সেক্ষেত্রে মানে শান্তিনিকেতন টিভি কি প্ল্যান করবে আর রাজা কি প্ল্যান করবে? না, মেনে নিতে পারবো না। কোনটা মেনে নিতে পারবেন না? ভালো মানুষ হয়, হ্যাঁ, খবরটা ধামাচাপা দেওয়া যাবে না। ওকে, খবরের জায়গায় খবর হবে, খবরের জায়গায় খবর হবে, খবরের কোনো কম্প্রোমাইজ হবে না। তাতে কোটি টাকা দিয়ে আমাকে যদি বলো বড় স্টুডিও করে দেবো, আমি যতটুকু পারবো, আমি আমার দিক দিয়ে যেটুকু আর্ন হচ্ছে ফেসবুক থেকে, আমি জানি এখানে এই বিল্ডিং এ আমার একটা অফিস নিয়ে আছে, কিন্তু কষ্ট হচ্ছে, ঠিক আছে, কষ্ট করে করে নিজের যেন বলতে পারে হ্যাঁ এটা আমার নিজস্ব। ওকে, কোনো লোক আঙুল উঠিয়ে না বলতে পারে যে এই জিনিসটা আমি দিয়েছি। একদম একদম একদম। আর আমি যেটা তোমার কাছে জানতে চাইছি যে ধরো তুমি একটা নিউজ রিপোর্টার এবং তুমি একজন ডিজিটাল মিডিয়ার মানে নিউজ লোক, তো এবার এই যে এন্টায়ার ডিজিটাল মিডিয়ার কিন্তু নাওয়াডেজ পেনিট্রেশন অনেক হাইফাই, ঠিক আছে, একদম গ্রাউন্ড লেভেলে চলে যাচ্ছে। তো সেই রকম যখন কোনো নিউজ করতে যাও, তো সেই নিউজ করতে গিয়ে কোনো সময় মানে কোনো ফোন কলস বা স্পেশাল থ্রেটস আসে, তো সেটা হ্যান্ডেল করো কি করে? হ্যান্ডেল করি খবর করে দেওয়ার পর। তো সেরকম ফোন আসতেই পারে যেটা রাতের ঘুম মানে ছুটি দেবে, তো সেরকম যখন ফোন আসে তখন রাজা হ্যান্ডেল করে একের পর এক ফোন,
তখন কি ফোনটা মানে যখন বেজে ওঠে তখন টেকনোলজিটা কি, মানে আমি এটাই জানতে চাইছি তোমার কাছ থেকে যে যখন রাত্রেবেলায় ফোন আসে তখন কি ওয়ান অ্যান্ড অনলি সুইচ অফ করে দাও? কারণ তুমি এমন একটা লোক, তুমি সুইচ অফও করো তাহলেও তোমার বাড়ির লোক, মানে বাড়ির রাস্তা অনেকেই চেনে, তারা সেখানেও পৌঁছাতে পারে। সেই জায়গাটা দাঁড়িয়ে তুমি সেটা হ্যান্ডেল করো কিভাবে? এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে হ্যাঁ যে নেগেটিভ ভাবে নিয়েছে খবরগুলোকে, কিন্তু নেগেটিভ নয়। তারা ভাবছে যে নেগেটিভ খবর, কিন্তু তাদের যে নেগেটিভিটি আছে, তারা কাজ করেনি, সেই জিনিসটা যখন ফোকাস হয়ে যাচ্ছে হয়তো তাদের পথ চলে যেতে পারে। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, একদমই ঠিক, আমরা আলোচনা করছি যে কোনো ব্যাপার নিয়ে। এবার সেক্ষেত্রে ফোন প্রথমে আসে যে ভাই এরকম ব্যাপার, কোন পুলিশ অফিসারকে দিয়ে ভয় দেখানো, কোন নেতাকে দিয়ে ভয় দেখানো, সুস্থ মাথায় ভালোবেসে একটা থ্রেট হয়, আর এটা ফোনে জোরে কথায় মানে হুমকি দিয়ে একটা থ্রেট হয়, মিষ্টি কথায়। ঠিক আছে, মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়, ঠিক আছে, মিষ্টি খেয়ে এক প্রকারের মিষ্টি আলাদা, আর সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায়, দুটো মিষ্টির মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, প্রথমে আমাকে মিষ্টি খাইয়ে তারপর সুগার ফ্রিটাকে কাজে লাগাবে। বাহ বাহ, এটা বেশ দারুণ। মানে এটা আমার শুনে মনে হলো অনেকদিন আগে ছোটবেলায় আমরা একটা জিনিস খেতাম, সেটা হলো জিলাপি খেতাম। আমার মনে আছে তোমার ছোটবেলায়? মানে জিলাপি খেতে খুব ভালো লাগতো। তো অনেক সময় জিলাপির মধ্যে ডোরাও থাকতো, তো জিলাপিটা মুখে দেওয়ার সময় ডোরাটা কিন্তু মুখে গিয়ে কামড়াতে ফোটে। তো এই জিনিসটা ঠিক অনেকটা ওই রকম। তো আমি একটা জিনিস যেটা তোমার কাছ থেকে জানতে চাইছি সেটা হলো যে রাজা হলো কি করে, বা রাজার ভালো নাম বা প্রপার যে রাজার যে মানে পুরো পরিচয়টা, সেই পরিচয়টাকে আমরা একটু পেতে পারি আজকে রাজার কাছ থেকে? আমার ভালো নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল আলম। শুরুর থেকে? হ্যাঁ, মোহাম্মদ সাইফুল আলম, রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র, কলেজে বিদ্যাসাগর রামকৃষ্ণ বিদ্যাপীঠে তুমি ছাত্র। বাহ। তারপর রাজার নামটা হলো কোন একটা চ্যানেল, তখন তুমি স্কুল কলেজ কি সিউড়ি বিদ্যাসাগর কলেজ। ঠিক আছে, তারপরে এবার যা হয় কলেজে একটু আড্ডা কথা বলে, তারপরে তো এবার কাজের সন্ধান, কেন সংসার চালাতে হবে, যতই বাবার থাক নিজে একটা ইনকাম চাই, সেই চিন্তা ভাবনা করে ভিডিওগ্রাফি পথে নামি। বাহ। ঠিক আছে, নামার পর একটা চ্যানেল আমাকে রিক্রুট করে যে তুমি কাজ করবে, আমি বললাম হ্যাঁ কাজ করবো। তখন কিন্তু ক্যামেরার মানে যেটাকে বলে সেটাও জানতাম না। একটা ব্যাপার থেকে যে কোনো একদিন রাত্রে আমি একটা খবরে বেরিয়েছিলাম, আমাকে বলে যে খবরটা করে নিয়ে আসো, গিয়ে অন্ধকারের মধ্যে ছবিটা তুলেছি, ছবিটাতে কিছু বোঝা যাচ্ছিল না। গিয়ে অফিসে দিলাম ক্যাসেট, তখন কাজে রিল ক্যাসেট ছিল, ক্যাসেটের মধ্যে দেওয়ার পর বলছে তুমি ছবি করতে জানো? মানে হ্যাঁ। এইটা কি? মানে ভিডিওগ্রাফিটা দেখিয়ে বলছে এটা কি? হ্যাঁ, ছবি। ওই জায়গায় শেখো। অবশ্যই সে তো বলবেই, সে তার জায়গা থেকে ঠিক কথাটাই বলেছে। সেই কথা না বলতো তাহলে জিনিসটা আমি এতটা মাথার মধ্যে নিতাম না, মাথার মধ্যে না নিলে কিন্তু শেখা যেত না। একদমই তাই। এমন তাহলে ভুলটা কি হয়েছে? ও বললো যে রাত্রে যদি যেতে হয় তাহলে কিন্তু লাইট নিয়ে যেতে হবে, তবেই তুমি ছবিটা পাবে। বাহ। তো তারপর থেকে ওনার কাছ থেকে কিছু কিছু শিক্ষা নিয়ে আস্তে 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 তারপরে একটা চ্যানেল, তারপরে একটা চ্যানেল, তারপরে একটা চ্যানেল, শেষমেশ এসে দাঁড়ায় বীরভূমের এক সাংবাদিক গোপাল চ্যাটার্জি, যার নাম না করলেই নয়, নামটা করতেই হবে। মানে গোপাল চ্যাটার্জির যেটা শিখেছি, খবরে কোনো কম্প্রোমাইজ করবি না, খবরের জায়গায় খবর করে বেরিয়ে চলে আসবি, তাতে তোর যাই হোক। গোপাল চ্যাটার্জির ঘরেও এরকম অনেক অত্যাচার হয়েছে, যেহেতু আমরা গোপাল চ্যাটার্জির কাছ থেকে শেখা। তারপরে গোপাল চ্যাটার্জি পুরোটার বলছি না যে কি হয়েছে, ঠিক সে ব্যাপারে অন্য ওনার আত্মার শান্তি কামনা হোক, এটাই চাইবো। আর তারপরে আসে অনেক দাদা ভাইরা আসে, তার মধ্যে কিছু জনকে পেয়েছি, সাংবাদিকের কিছু জনকে পেয়েছি খুবই ভালো, মানে তারা মেন্টালি যেভাবে সাপোর্ট করে, আর্থিকভাবে সাপোর্ট করতে না পারে, কিন্তু মেন্টালি যেভাবে সাপোর্ট করে, খবরটা কোনটা করতে হবে কোনটা করতে হবে না। S2S মিডিয়া যথেষ্ট পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, বীরভূমের অনেক পোর্টালই আছে, আমরা একে অপরের পাশে যদি দাঁড়িয়ে না কাজ করি তাহলে কিন্তু সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। একটা খবর রিসেন্ট, একটা বাস উল্টানোর খবর, আমি যেতে সময় লেগেছিল একটু। ঠিক আছে, এবার সমস্যাটা কি হচ্ছে, মানুষ প্রথম থেকে খবরটা দেখতে পছন্দ করে, হাফ কি হলো না হলো সেই জিনিসটাকে কিন্তু মানে অর্ধেক হয়ে থাকে, মানুষ বুঝতে পারে না। অনেক সময় সেই খবরগুলো তুলে নিয়ে এসে কি হয় যে আমি শুধু খবরটা পেয়েছি, আমি ওকে দেবো না, সেটা করলে হবে না, কারণ আজ আমি পেয়েছি কাল উনি পেতে পারেন, তাই না? খবরটাকে ভাগ করে নিয়ে চালাতে হবে। তো মানে একটা জিনিস যেটা আমি তোমার কাছ থেকে খুব ক্লিয়ারলি জানতে চাইছি, যে দেওয়া নেওয়ার কথাটা বললে, তো কোনো একটা জায়গাতে পোর্টাল যে শব্দটা তুমি এখানে ইউজ করলে, আমরাও জানি পোর্টাল ইজ জাস্ট আ পোর্টাল অর ইজ জাস্ট আ ফোরাম। তো মেইন স্ট্রিম মিডিয়া আর পোর্টাল
মানে ধরো দেওয়া নেওয়া সম্পর্কে তো মেন স্ট্রিম মিডিয়া তোমার কাছ থেকে নিউজ নিতেই পারে, বা তুমি তার থেকে নিউজ নিতেই পারো। তো পোর্টাল শুনলে কোনো জায়গায় রাজা খারাপ লাগে না, বা রাজার মতন যারা খারাপ লাগে না? যে মেন স্ট্রিম মিডিয়া হিসেবে এখন তোমাদের কনসিডার সেরকম ভাবে করা হচ্ছে না? কোনোদিনই খারাপ লাগবে না, কোনো জায়গায় খারাপ লাগে না। এই জায়গাটা আমরা নিজেরা দাঁড় করাচ্ছি, পুরোটা পরিশ্রম আমাদের। আর মেন স্ট্রিম মিডিয়াতে কি আমাকে অধীনে কাজ করতে হবে। ঠিক ঠিক। তখন একটা ফোন আসবে, হয়তো তার সিও বা চ্যানেল মালিক, মানে রাজা স্বাধীনতা খুব বেশি চাই, স্বাধীনতাটা থাকতে হবে। আমি স্বাধীনতা ভালোবাসি, একদমই তাই। স্বাধীনভাবে কাজ করব, নিজের মতো করে থাকবো নিজের। হ্যাঁ, কোনো ক্ষেত্রে কোনো খবর হয়তো আমার ভুল হতেই পারে, একদমই। সেক্ষেত্রে আমাকে যদি ক্ষমা চাইতে হয় ক্ষমা চেয়ে নেবো। একদমই তাই, কারণ ভুল মানুষ মাত্র হতে পারে। একদম একদম। আমার যেগুলো ভুল হবে, হ্যাঁ খবরের মাধ্যমে ভুল হবে, সিনিয়র দাদারা যারা আছে তাদের কাছে আলোচনা করব, তারপর যদি আমার ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা চেয়ে নেবো, কেন চাইবো না। একদম একদম একদম। এবার আমি একটা জিনিস তোমার কাছে, আমি শুধু জানতে চাইছি একটা জিনিস তোমার কাছ থেকে রাজা, যে সেটা হলো যে ৭১,০০০ ফলোয়ার আছে শান্তিনিকেতন টিভিতে। ৭২,০০০ হবে এবার, অলমোস্ট ৭২,০০০ হবে। আই উইশ সেটা মানে আরো বাড়ুক, ঠিক আছে, অলমোস্ট রাউন্ড ফিগারে আসুক, মোর দেন ১০০ মানে কে ফলোয়ার হোক, ঠিক আছে, এটাই আমার উইশ। আমি একটা জিনিস জানতে চাইছি, সামনে ইলেকশন আসছে, ডিজিটাল মিডিয়া ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট জায়গা যেখানে কিন্তু প্রমোশন খুব স্মুথলি হয় এবং ডিরেক্ট জায়গায় পৌঁছায়। কোনো দিন কোনো রাজনৈতিক দলের নেতা যদি তোমার এটা অনুরোধ করে যে প্লিজ শেয়ার ওয়ান অফ মাই ভিডিও অন ইউর চ্যানেল, এটা কি পসিবল হবে? সে সব ভালো কথা বললো, তোমার ভালো ভালো ক্রাইটেরিয়াগুলো বানানো যায় সেগুলো সবই তোমাকে বললো, সেরকম কোনো ভিডিও কি তোমার চ্যানেলে শেয়ার হবে কোনোদিন? না, সেটা কোনোদিনই হবে না। কেন হবে না? এটা কি রাজার ইচ্ছা? না 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 না, রাজার মানুষকে দেখার চোখটা আলাদা। মানুষকে দেখতে হবে, মানুষকে দেখতে হবে। মানে ৭১,০০০ মানুষের ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে রাজা কি শেয়ার করবে। ফেসবুক, হ্যাঁ ফেসবুকে দর্শক যেটা বলবে সেটা আমাকে করে দিতে হবে। একদমই তাই, কারণ দর্শকের উপর আমরা নির্ভর করে চলি, আমরা কোনো নেতার উপর নির্ভর করে চলতে চাই না আর চাইবো না ভবিষ্যতে। কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক, পথে যদি কোনো রাজনীতিবিদ বলুন, সমাজসেবক বলুন, বা অন্য কোনো বিষয় নিয়ে পথে যদি কেউ নামে, যে পথে নামবে তার খবরটা আমরা দেখাবো। পথে নামতে হবে, আন্দোলনে হোক বা অন্য কোনো বিষয় নিয়ে হোক, বিভিন্ন রকম বিষয়, বিভিন্ন রকম ইস্যু নিয়ে তারা যদি পথে নামে, পথে নামলে আমরা দেখাবো। ঠিক ঠিক ঠিক। স্পেশাল করে তার কাছে গিয়ে তাকে মানে প্রমোশন করার জন্য রাজা বা শান্তিনিকেতন টিভি যে ৭১,০০০ বা মানে অলমোস্ট ৭২,০০০ ফলোয়ার আছে, সেগুলো কোনো কিছু কোনো এফেক্ট করবে না, তাই তো? না। বেশ, একটা জিনিস আমি তোমায় জিজ্ঞেস করি, এটা খুব নর্মাল অ্যান্ড সাধারণ প্রশ্ন। আমাদের সিউড়ির প্রচুর লোকজন আছে, বা আমায় যারা পডকাস্ট দেখছেন গোটা স্টেটে গোটা কান্ট্রিতে প্রচুর লোকজন আছেন যারা হেলমেট না পরার জন্য অনেকবার ট্রাফিকের হাতে ধরা পড়েন। তো আমার তোমার কাছে এটাই প্রশ্ন, যে ধরো তুমি তো নিউজ করো, তুমি বেশ বড় লোকজনের সঙ্গে মিশছো, তাদের বিশেষ বিশেষ খবর তোমার কাছে আছে বা বিশেষ বিশেষ ইনফরমেশন তোমার কাছে আছে, তো কোনো সময় ধরো হেলমেট না পরাটা কিন্তু একটা অপরাধ, ঠিক আছে? তো এইরকম কোনো জায়গায় কোনোদিন কি রাজা বা শান্তিনিকেতন টিভি কোনোদিন কোনো অ্যাডভান্টেজের জন্য অ্যাপ্লাই করেছে, বা সেই যে সোর্সগুলো আছে, সেই পাওয়ারগুলো আছে, সেগুলো কোনোদিন কাজে লাগিয়েছে? কোনোদিনও লাগানো হয়? কোনোদিন লাগানো হয়নি। কেন হয়নি? মানে এটা ইচ্ছে থেকে হয়নি, না সেই সোর্সগুলো সেই সময় অ্যাক্টিভ ছিল না? অ্যাক্টিভ নয়, সেই জায়গায় পৌঁছাইনি আমি। সেই জায়গায় পৌঁছাওনি। তুমি কি মনে করো যে তোমার লাইফটা যদি নর্মাল ডাল ভাতে চলে, তুমি সেটাতেই খুশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একদমই ডাল ভাতে চলে সেটাই তো খুশি। একদম। আমি একটা জিনিস তোমার থেকে জানতে চাইছি, আমার খুব জানতে ইচ্ছে করছে, এটা না জানলে নয়, যে ধরো তুমি একটা ছেলে, তুমি সিউড়িতেই বড় হয়েছো, এবং তুমি সিউড়ির মধ্যে তুমি অলরেডি বললে তুমি একটা নিউজ চ্যানেলে অলরেডি কাজ করেছো, দেন তারপরে অলমোস্ট শান্তিনিকেতন টিভির জন্মটা কোভিডের টাইম করেই হয়েছে, যেটুকু ইনফরমেশন এখান থেকে আমরা শুনতে পেলাম, বুঝতে পারলাম। তো সিউড়ির মধ্যে কোনো একটা ছেলে, সে যদি ধরো রাজার মতন একজন রিপোর্টারের নতুন চ্যানেল খুলতে চায়, তো তার জন্য তাকে ইনিশিয়ালি কি করতে হবে? বিকজ আমাদের হ্যালো পৃথিবী পডকাস্টের মেইন অ্যান্ড ফরমোস্ট থিং এটাই, আমরা বীরভূম জেলার সেই সকল মানুষদের কাছ থেকে সেই সকল রাস্তাগুলো সাফল্যের জেনে নিতে চাইছি, যেখানে আমার বীরভূম জেলার আরও ছেলেমেয়েরা আরও সহজে অনেক বাধা বিপত্তি পেরিয়ে সহজেই তাদের নিজেদের উন্নতির পথটা খুঁজে পাই। তো আমি রাজার কাছ থেকে স্ট্রেট আসবো, এবং স্ট্রেট কোশ্চেন আমার এটাই রাজা তোমার কাছে, যে ধরে নাও তোমার মতন যদি কেউ একটা চ্যানেল বানাতে চায় এবং এই লেভেল অফ রিচ করতে চায়, তো তাকে কোন ৩ বা ৪টে বা ৫টা বা 10টা জিনিস বা যে কটা জিনিস মনে রাখতে হবে বা চেষ্টা করতে হবে, সেটা কি হবে? মূল মন্ত্রটা কি হবে সেটা যদি তুমি একটু বল। মূল মন্ত্র হচ্ছে, প্রথম তার যাতে আর্থিকভাবে সে যাতে সক্ষম হয়, আর্থিকভাবে স্ট্রং হলে তাকে মাস্ট একটা ক্যামেরা দরকার। ওকে, একদম। সাউন্ডের জন্য ল্যাপেল বা মাইক্রোফোন, বুম যেটাকে বলা হয়, একদম। এবার যে পেজটা তৈরি করবে, পেজটাকে তৈরি করে কি নাম দিচ্ছে, সে চিন্তা ভাবনাটা প্রথম করতে হবে। ঠিক, মানে নামটা বিরাট ম্যাটার করে। হ্যাঁ, নামটা তো ম্যাটার করেই। সে নাম দিয়ে এবার তারপর প্রথম স্টেজ হচ্ছে, হয়তো তাকে কেউ চিনবে না মার্কেটে, প্রথম তাকে পরিচয়টা বিভিন্ন মহলে গিয়ে গিয়ে পরিচয় করে আসতে হবে, বা
আমাদের মতন যারা পোর্টাল চালায় আমাদের কাছে এলে, যেমন সঞ্জয় দা আছে S2S মিডিয়া, তাদের কাছে এলে যেমন সঞ্জয় দা সবাইকে সাপোর্ট করে, সেই হিসাবে আমরাও সকলকে সহযোগিতা করি। কারণ এভাবে সহযোগিতা না করলে, কম্পিটিশন না হলে কিন্তু মানুষ এগোতে পারবে না। হিংসা আলাদা জিনিস, কম্পিটিশন আলাদা জিনিস। ঠিক ঠিক ঠিক, বুঝতে পারছি, তাই না? যেটা বাংলা, গোদা বাংলায় যেটা কাঠি বলা হয়, কাঠি গোদা বাংলায় বলছি এটাকে। হিংসা করো না, চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টার জায়গায় কম্পিটিশন রাখা দরকার। ঠিক ঠিক। কম্পিটিশন কি, আমি S2S মিডিয়া বা আমি শান্তিনিকেতন টিভি, একটা ও খবর করেছে, ভালো স্টোরি করেছে, আমার কিন্তু সেখানে হিংসা করা উচিত, এত ভালো স্টোরি করেছে, আমি একটা ভালো স্টোরি করব। এই নয় যে স্টোরিটা করেছে না ভালো না, স্টোরিটা কম্পিটিশন সত্যি দরকার খুব, তাই না? একদমই তাই। আমি কেন, হ্যাঁ ওর S2S এর যে বুদ্ধি অনুযায়ী সে স্টোরিটাকে ভালো করেছে। দেখছি যে S2S মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখছি বিভিন্ন রকম খবর আদান প্রদান, মানে পুরো একদম স্যাটেলাইট চ্যানেলের মতো। ইউটিউব হলেও গুণগত মান আছে, একদমই এটা অস্বীকার করার জায়গা নেই। ঠিক ঠিক। আমিও পোর্টাল চালাই, হ্যাঁ আমার কি, আমি যেখানে যাই সেখান থেকে সরাসরি লাইভ করে দিই, মানুষ যতটা বুঝলো, কিন্তু সঞ্জয় দা হচ্ছে প্রফেশনাল, মানে S2S মিডিয়া, এটা অস্বীকার করার কোথাও জায়গা নেই। এবার আসি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে নতুন পোর্টাল করতে গেলে কি করতে হবে। একদমই তাই। সাংবাদিকদের সঙ্গে, মানে আমাদের ছোটখাটো, আমরা তো সাংবাদিক আমরা বলি না, আমরা ক্যামেরাম্যান। হ্যাঁ, ক্যামেরাম্যান থেকে ভিডিওগ্রাফি করা, কোথাও হয়তো ভিডিওগ্রাফি করে সেই জিনিসটাকে মানুষের কাছে নিয়ে এসেছি। একদমই তাই। সেই আস্তে আস্তে খবরগুলোকে তোলা, সোর্স জোগাড় করা, প্রশাসনিক লেভেল তাদের সঙ্গে পরিচয় বাড়ানো, আস্তে আস্তে খবরের মধ্যে একদম পুরো জান দিয়ে দেওয়া। আর যদি আর্থিকভাবে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সে মোবাইল নিয়েও করতে পারে। তারপর ছোট্টখাটো এডিট করে সে পোস্ট করে, এবার আস্তে আস্তে রিচটাকে বাড়াতে, তার রিচ বাড়লো। ঠিক ঠিক ঠিক। আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইছি, যে এখন অবধি অনেকগুলো পোর্টাল আছে, তো এই তুমি যে ওয়েটা বললে, এই মানে ওয়েতে একটাই এখন অবধি আমাদের গোটা বীরভূম ডিস্ট্রিক্টে একটা এখনো অনলাইন পোর্টাল আমার চোখে পড়েনি, সেটা হলো কোনো আদিবাসী বা অলচিকি ভাষাতে কোনো পোর্টাল নেই, ঠিক আছে? তো তোমার কি এক্সপেকটেশন, এরকম কি শান্তিনিকেতন টিভি কি এরকম কোনো একটা পার্ট ওপেন করতে পারবে, না কোনো নতুন ছেলেকে তুমি আশা করছো যে মার্কেটে দেখবে যে এইরকম? কারণ ভাষাটা একটা বড় ফ্যাক্টর, কারণ তোমার চ্যানেলের সব থেকে ইউনিকনেস হলো ভাষা, যেখানে তুমি তোমার ভাষাটাকে ব্রেকডাউন করে সেই ভাষায় কথা বলো যে ভাষায় বাকিরা কথা বলে এবং সহজে বোঝে, ঠিক আছে? এই ভাষা তুমি খুব প্রেফার করো, এবং এটা খুব ইউনিকনেস তোমার শান্তিনিকেতন টিভির, এবং এটার জন্য ভিউয়ারদের বুঝতে অনেক সুবিধা হয়, কারণ কঠিন ভাষায় অনেকে বুঝতে পারবে না, এবং নিউজটা এমন একটা জিনিস খুব আর্জেন্টলি বোঝার মতন দরকার হয় জিনিসটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ভাষার যে ব্যাপারটা বললাম, এবং আমাদের এখানে অনেক আঞ্চলিক উপভাষা আছে, সেটাও তুমি অ্যাকসেপ্ট করছো, তো তুমি কি ভাবো যে ফিউচারে বীরভূমের মতন জায়গায়, যেখানটা আদিবাসী সংলগ্ন একটা এরিয়া, এখানে কি কোনো ফিউচারে কোনো আদিবাসী ভাষায় কথা বলা কোনো পোর্টাল আসতে পারে, বা সেটা কি শান্তিনিকেতন টিভিতে কি একটা নতুন ওপেন হবে, না সেরকম কোনো নতুন ছেলেকে তুমি চাইছো যে মার্কেটে তুমি দেখতে? এটা হলে তো খুবই ভালো হয়। ঠিক, কিরকম ভালো হয়? তাহলে কি, মানে আদিবাসী যারা আছে তাদের ভাষায় একটা সময় খবর হবে, ঠিক আছে? তাহলে আমাদের বাংলা ভাষাটা, মানে আদিবাসী যে ভাষায় খবরটা হবে, তারা বুঝতে সুবিধা হবে তাদের। আমরা তো বাংলায় আছি, একদমই তাই, কিন্তু হ্যাঁ পোর্টাল কিন্তু গোদা বাংলায় চাই, একদম 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 ঘরের বাংলায়। আমরা বীরভূমের ছেলে, যেমন বটেটা আমাদের আছে, একদম ঠিক আছে, মানে সেই সব ভাষা। ফেসবুক পোর্টাল কি হচ্ছে, গ্রাউন্ড লেভেল থেকে মানুষ দেখতে, কারণ ফেসবুক হাতে হাতে মানুষ, ঠিক 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 আছে, একদমই তাই। অনেকে হয়তো আমাদেরকে বলবে ভাষাগত জ্ঞান নাই, না তা নয়। আমি বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, সেটা আমি শুদ্ধভাবে বলতে চাই, অনেকে হয়তো বুঝতে পারবে না, হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে, যে এই জিনিসটা কি, তাকে আবার আমাকে ভেঙে বোঝাতে হয়েছে যে এই জিনিসটা এই, তবেও বুঝতে পেরেছে। আমি বাস উল্টে গেছে, মরে গেছে যদি বলি, বা মারা গেছে, মৃত্যু হয়েছে, মারা গেছে, মরে গেছে, এই যে একটা ভাষার মধ্যে আহত নিহত যখন আমি বলে দিচ্ছি, তখন কিন্তু আহত নিহতটা অনেকেই বুঝতে পারছে না আহত নিহত কি, ঠিক সেই জায়গায় মারা গেছে কথাটাকে আমার ব্যবহার করতে হয়, তাহলে কি মানুষ কুইক সেটাকে বুঝে নিতে পারে। একদম একদম। আমি একটা জিনিস তোমায় জিজ্ঞেস করছি, এই যে পোর্টালটা তুমি চালাচ্ছ, বা এটার জন্য তো একটা কোনো কস্টিং আছে, যে তোমার গাড়ির তেল পুড়ছে, বা তুমি গাড়িতে যাচ্ছ, বা হোয়াট এভার যেটা করছো, বা ফোন বা ক্যামেরা বা হোয়াট এভার দ্য থিংস, তো প্লাস তোমার নিজের লাইফস্টাইল, তোমার থাকা খাওয়া বাঁচা, তোমার নিজের কিছু শখ সাথে খরচা করা, ঠিক আছে, এই যে এন্টায়ার যে এক্সপেন্ডিচারটা আছে, এটা কি পোর্টাল থেকেই আসছে, না কোনো স্পেশাল সাদা খামে আসছে? সাদা খাম আমরা পোর্টাল, তোমরা পোর্টাল, ওকে। সাদা খাম বা ব্রাউন খাম আসে না এইসব, তো আসেও না। রাজা চলে কিভাবে? আমার নিজস্ব ব্যবসা আছে, নিজের ব্যবসা আছে,
তো সেই বিজনেস থেকেই তো তোমার আর্নিং হচ্ছে। হ্যাঁ, এটা আমার হচ্ছে সাংবাদিকতা হচ্ছে আমার একটা নেশা, পেশা। হ্যাঁ না নেশা? নেশা, নেশা, প্যাশন। ওকে। নেশা এমন নেশা যে আমাকে সকাল 10টা থেকে রাত্রি 2টো 2:30 3টে 4টে 5টা তবে হলো নেশা। ঠিক ঠিক। আর পেশা হলে কি হলো 10টার মধ্যে আমাকে বাড়ি চলে যেতে হবে। ঠিক 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 ঠিক। আর মানে খবর ফোনে যদি খবর পাই, হ্যাঁ, সেই মানে সেই সময়টা আমি বলতে পারবো না যে কত তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে জায়গাটা, একদম একদম স্পটে, একদম। সেই জায়গায় আমি কত তাড়াতাড়ি পৌঁছাবো। তো তাহলে একটা নেশা। হ্যাঁ, তো ব্যবসাটা মানে একই টাইমে তুমি বলছো 10টা থেকে 2টো অবধি, ধরো মানে একটা সিম্পল জিনিস বোঝো। এবং আপনারা যারা দেখছেন তাদেরকেও আমি একটা জিনিস বলি, আপনি গরিব হোক বড়লোক হন, ধর্ম যাই হোক, কালার যাই হোক, আপনি যেই হন, মানুষ যদি হন বা পৃথিবীর যে কোনো জীব জন্তু যেই হবেন হন, আপনার জন্য আমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু সময়টা 24 ঘন্টায়। এই 24 ঘন্টার রেসপেক্টে আমি রাজাকে একটা প্রশ্ন করবো, এই যে তুমি বললে 10টা থেকে রাত্রি 2টো অবধি আমি স্পেন্ড করবো আমার প্যাশনের জন্য, তাহলে কি এমন ব্যবসা আছে যেটাতে রাজার মোটামুটি পেট চলছে, যেটা 10টার আগে হয়ে যাচ্ছে? এই ব্যবসাটা সম্বন্ধে যদি আমরা একটু জানি। আমার বাস স্ট্যান্ডের দোকান আছে। বাস স্ট্যান্ডের দোকান আছে, বাহ, গুড। ঠিক আছে, দোকান আছে। তো সেই দোকানে ভাড়া দেওয়া আছে। ওকে, রেন্টে থেকে আসছে তোমার টাকা। যেটা আমি রেন্টে দিয়ে আমি যদি নিজে ব্যবসা করি তাহলে কিন্তু আমি এই লাইনে আসতে পারবো না। তো সেই জন্য সেগুলোকে রেন্ট দিয়ে দেওয়া হয়েছে। রেন্ট দিয়ে সেই ভাড়ার টাকাতে তোমার চলছে। হ্যাঁ, পুরো একটা ফ্যামিলি। কোনো একদিন ইচ্ছে করে না যে এই যে তুমি এত কষ্ট করছো সারাদিনের মধ্যে, এত রোদ জল ঝড় এত ফেস করছো, সেই জায়গাতে ধরো একটু যদি কম্প্রোমাইজ করে নিয়ে একটু ভাবনা চিন্তা করলে ভবিষ্যৎ এবং লাইফটা খুব সুন্দর হবে, এরকম কোনো চিন্তা ভাবনা কোনোদিন আসে না? আর এইগুলো কাটাও কি করে মাথা থেকে? আরেকবার কোশ্চেনটা হলো এটাই যে ধরো এই যে তুমি এত কষ্ট করছো, সারাদিনটা দৌড়াচ্ছ, লড়ছো, তো এটাতে তো তোমারও তো খুব কষ্ট হয় মাঝে মাঝে। এটা তো শুধু নয় যে প্যাশনের জন্য তুমি সবসময় আনন্দে আছো, কোনো একটা জায়গায় বোমের খবর করতে গেলে এটাও তো ভয় থাকে অন্ধকারে, যেখানে তোমার গায়ে একটা বোম পড়তে পারে। এই ঘটনা হয়েছে, তাই না? তো আসছি সেই ঘটনায়। তো তোমার না কোনো লয়ার ব্যাকহ্যান্ডে আছে, না তোমার কোনো ইন্টার স্টাফ বা কিছু আছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যেহেতু তুমি অনেক সময় চোখের চোখ রেখে কথা বলছো, কতটা তারা সবসময় সাপোর্টে আসবে সেটা তুমি জানো না। তো এই যে প্রবলেমগুলো ফেস করো, তো কোনো একদিন মনে হয় না যে মানে এইগুলো থেকে বেটার ছিল যে কোনো একটা জায়গায় একটু হাতটা মেলালে অনেক সুন্দরভাবে জীবনটা কাটাতে পারতাম? হাত না মেলালে বেশি সুন্দর কাটানো যাবে। হাতটা না মেলালে বেশি সুন্দর কাটানো যায়। বিক্রি হওয়া যে ব্যাপারটা বলে, একদমই তাই। বিক্রি কেন হতে যাবো? ঠিক, একদম। মানুষের জন্য যদি আমাকে জেল খাটতে হয়, মানুষের জন্য যদি আমাকে আহত হতে হয়, হয়েছে অনেকবার, শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। ঠিক, আমি স্পষ্ট কথা বলছি, একদমই শুধুমাত্র সাধারণ মানুষের জন্য আমাকে অনেক জায়গায় আমি অনেক খবরই করেছি, হুমকি টুমকি মারধর মানুষের জন্য করতে হবে। মানুষের ভালো করলে একদিন না একদিন ফল পাওয়া যাবে। তো তুমি মানে তোমার উপরওয়ালার উপর বিশ্বাস করো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে। একদমই আছেন, কিন্তু সব ধর্মেরই, একদমই তাই, সব ধর্মেরই মানুষকে উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে। একদম একদম, উপরওয়ালার উপর বিশ্বাসটা রাখতে হবে, মনের বিশ্বাস। মানে উপরওয়ালার উপর বিশ্বাস রাখলে তোমার রাতের ঘুম এবং তোমার চিন্তা অনেকটা কমবে এবং তুমি সঠিক রাস্তায় যাবে, এটাই আমরা তোমার থেকে বিশ্বাসটা করি। তো এই উপরওয়ালার প্রশ্নটাতে, তুমি তো একজন মিডিয়া পার্সন, এই উপরওয়ালার ডিভিশন করে অনেক কিছু এখন রাজনীতির মধ্যে আস্তে আস্তে এন্টার করছে, এই জিনিসটা তুমি বিভিন্ন মধ্যে কিরকম ভাবে ডিভিশনটা দেখছো? কারণ যুদ্ধ চলাকালীন অবস্থাতেও আমরা কিন্তু এই ডিভিশনের বিভিন্ন পোস্ট অনলাইন মিডিয়া এবং অনলাইন মানে পেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, উপরওয়ালা ভগবান, ঠিক আছে, উপরওয়ালার থেকে ভগবানের ভগবান, এরকম প্রচুর ডিভিশন করে বেশ কিছু মানে নিরক্ষর মূর্খ বা শিক্ষিত মূর্খদের প্রভোকিং করে বিভিন্ন রকম নিউজ তৈরি হচ্ছে। ঠিক আছে, বা মানে একটা প্রোপাগান্ডা ছড়ানো, একদম একদম, সেটা রাজনৈতিক হতে পারে, অরাজনৈতিক হতে পারে, ধার্মিক হতে পারে, অধার্মিক হতে পারে। তো এই জিনিসটার ইম্প্যাক্ট তুমি বীরভূম ডিস্ট্রিক্টে কিরকম দেখছো, বা সেটার ইম্প্যাক্ট মানে এইগুলো হওয়াতে বীরভূম জেলাতে কি রকম মানুষের মধ্যে পরিবর্তন তুমি করছো? কারণ তুমি মানুষের রাজা, আমার আজকে বলতে খুব ভালো লাগছে যে তুমি রাজা, মানুষের রাজা, যে মানুষকে নিয়ে বাঁচো তুমি। তো এই যে এত প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, তো এগুলোতে মানুষের মধ্যে তো কিছু পরিবর্তন আসছে, বা প্রচুর নিউজ আছে যেগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সেই নিউজগুলো হয়তো ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে, তো সেইগুলোর মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছো? আগের বীরভূম জেলা বা আগের সিউড়ি, এখন অনেকটা জেলা কি রকম অসুবিধা তৈরি হচ্ছে? অসুবিধাটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু কোনো না কোনো একটা ধর্মকে নিয়ে বেছে নিয়ে কোন একটা জায়গায় আঘাত আনার চেষ্টা করছে। ঠিক ঠিক, তাতে হিন্দু হোক, তাতে মুসলিম হোক, কিন্তু রাজনীতিবিদদের এটুকু ভাবা উচিত আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে, একদমই ধর্ম নিয়ে রাজনীতিটা সরিয়ে রাখতে হবে। একদম একদম, প্রথম আমি তো ছোট থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র। একদমই তাই, ঠিক আছে, যখন আমরা পড়াশোনা করতাম এই ধর্ম কি জিনিসটা বুঝে উঠতে পারিনি কোনো। একদমই তাই, একদমই তাই, একদমই তাই, কোনোদিনই বুঝে উঠতে পারিনি, যেহেতু আমি ঠাকুর স্কুলের ছাত্র, মুসলিম ছেলে ঠাকুর স্কুলের ছাত্র। রিসেন্ট আমাদের স্কুলের জন্মদিন হয়েছে, রিউনিয়ন হয়েছে। ও
ঠিক আছে, গেছিলাম আমরা, বেশ আনন্দ করলাম। সেই সময়টা যতক্ষণ স্কুলে ছিলাম ততক্ষণ ব্রেনের মধ্যে সেই জিনিসটা ছিলই না। একদমই তাই। ঠিক আছে, যখন বেরিয়ে এলাম তখন দেখছি আবার সেই আলোচনা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়া থেকে যেসব ধর্ম নিয়ে প্রচার চলছে, তাতে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো কিছু, যে কোনো ধর্মেরই, সেই সবগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এটা মানে অ্যাভয়েড করার জন্য যদি কোনোদিন কারো কোনো অসুবিধা হয় বা কোনো ইস্যু ফেস করে, সেখানে শান্তিনিকেতন টিভি ফুল ফ্লেজ তাকে হেল্প করবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সবাইকে সমানভাবে দেখতে হবে, বিবেচনা করতে হবে। ধর্মটা মানুষ, প্রথম কথা হচ্ছে মানুষ। একদমই তাই। আজকে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার এত বড় ফাইট, আমরা তো ইন্ডিয়ান। একদমই তাই। ঠিক আছে, তাতে যদি ইন্ডিয়ার জন্য আমাদের কিছু করতে হয়, আমরা বলছি ইন্ডিয়ার জন্য যদি কিছু যদি করতে হয় করবো, আমাদের তরফ থেকে যত। আমরা এই নয় যে গিয়ে বর্ডার গিয়ে যুদ্ধ করতে পারবো, এটা অসম্ভব। এই একটা ভ্রান্তি, এটা মানে আমি আজকে আমার দর্শকদেরকেও ক্লিয়ার করে দিতে চাই যে শুধুমাত্র যে আর্ম ফোর্স বর্ডারে লড়ছে তারাই দেশের জন্য সবকিছু করছে, বাকি কিছু করছে না, এটা নয়। দেশের জন্য আপনিও যখন ট্যাক্স দিচ্ছেন বা আপনিও কিছু একটা কাজ করছেন, আপনিও দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। প্রত্যেকটা লোকের কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন আছে। আর ধর্মের রাজনীতি যে কথাটা বা ধর্মের যে ডিভিশনের কথাটা, এটা আমরা সবাই ইতিহাসে পড়েছি। ব্রিটিশ এরা থেকে এই জিনিসগুলো এসেছিল। ব্রিটিশ যখন ছিল তখন থেকে ধর্মের বিভাজন বা ধর্মের বিভাজনে মানুষকে ভাগ করে তাদের উপর শাসন করে, এসব কনসেপ্ট ছিল। তো আমারও আজকে তোমার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো যে তুমিও এই চিন্তাভাবনাটা রাখো মাথায়, যে ওই মানে শিক্ষিত নিরক্ষর মূর্খদেরকে সরিয়ে রেখে এক হয়ে বাঁচাটা অনেক ভালো, তাই না? অনেক 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 ভালো, তাই না? কথাই আছে না যে শিক্ষিত শত্রু ভালো। একদমই তাই, একদমই তাই। তো মানে আমি এই একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইছি যে রাজা কি নিজের লাইফটাতে সামনের দিনে ফিউচার প্ল্যানিং কি করছে? ফিউচার প্ল্যানিং আমার শান্তিনিকেতন টিভিকে আরো একটা কোনো স্টেজে নিয়ে যেতে চাইছি। ঠিক আছে, তার মধ্যে যদি কেউ সহযোগিতা হাত বাড়ে, রাজনীতিবিদ বাদ দিয়ে, বা আমি চেষ্টা করছি আমার তরফ থেকে বা আমার ব্যবসাতে কিভাবে দাঁড় করানো যায়, কিভাবে এগোনো যায়। আর সঞ্জয়দার মতো যদি দাদা থাকে, যদি সহযোগিতা করে, তো অবশ্যই মানে সেটাকে ধন্য বলে মনে করব, মানে এখন থেকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। ঠিক। এবার 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 এই আমি একটা জিনিস জানতে চাইছি যে রাজার যে ফিউচার প্ল্যানিং, এই ফিউচার প্ল্যানিংয়ে আমরা সব তখন থেকে শুরু থেকে আমরা আলোচনা করছি, খুব গূঢ় আলোচনা হচ্ছে এবং অনেক বেশি তথ্য নিয়ে আলোচনা করছি। একটা জিনিস মানে তোমার থেকে জানার ইচ্ছে করছে, কারণ তুমিও ইয়াং, ইউ আর হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট। আমি জানি না আজকে যারা আমার ভিউয়ার আছে বা শান্তিনিকেতন টিভিতে এরকম কতজন আছে, এই প্রশ্নটা হয়তো তোমাকে বারবার হয়তো মনে মনে করার চেষ্টা করে, কিন্তু হয়তো টেক্সট করতে পারে না, যে রাজার বিয়েটা কবে হবে বা তার ক্রাইটেরিয়াটা কী আছে, যে রাজার ক্রাইটেরিয়াটা এক্স্যাক্টলি কী হবে, যে এই ক্রাইটেরিয়া। কারণ দেখো, তুমি হ্যান্ডসাম, স্মার্ট, ইউর এস্টাবলিশড, তোমাকে 71,000-এরও বেশি লোকজন ফলো করছে এবং তোমার ভিডিও আমরা দেখেছি যে মোর দেন 1 লাখ বা আরও 1 মিলিয়নের উপর শেয়ারিংয়ে যায়। তো এরকম বীরভূম জেলাতে প্রচুর হয়তো সেরকম সুন্দরীরা আছে যারা তোমাকে চাইছে যে সারা জীবনটা একই সঙ্গে কাটানো হোক, এবং সেরকম কি কোনো মেসেজ আসে না এই কোনো সময়? না না, এটা কি মানে অন ক্যামেরা বলা যাবে না? আসে তো শিওর শট, আমরা সেটা নিয়ে বিশেষ গুঁড়ো যাচ্ছি না, কিন্তু আমি এটা জানতে চাইছি যে এরকম বীরভূমে কি কোনো সুন্দরী সেই সুযোগটা পাবে না যে রাজার সঙ্গে ঘর বাঁধতে পারবে, বা রাজা এরকম একটা দিন আমরা কবে দেখতে পাবো যে রাজাও বিয়ে করছে, আমরাও সেই বিয়েতে ভোজ খাচ্ছি, এরকম একটা দিন কবে আসবে? সেটা তো অবশ্যই হবে। কবে হবে, কিন্তু কবে হবে এবং কোথায় হবে, এই আমরা একটা এক্সক্লুসিভ নিউজ এখানে ব্রেকডাউন করতে যাচ্ছি। খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে, ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক, ঠিক আছে, যেহেতু ধাপে ধাপে এগোতে হবে, তো একদম একদম, যেটা হচ্ছে সংসার একটা জীবন, একদম। ঠিক আছে, যে সংসার খুব সিরিয়াস জিনিস। হ্যাঁ, যে আসবে আমার কাছে তাকে প্রথম কথা হচ্ছে তাকে আমাকে ভালো রাখতে হবে, কারণ সে মা বাবা ভাই বোন যাই হোক গোটা পরিবার ছেড়ে আমার কাছে আসবে। আমার কর্তব্য তাকে ভালো রাখা। সেই জিনিসটা যেদিন আমি ফুলফিল করতে পারবো যে হ্যাঁ আমি এবার নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, ঠিক আছে, এবার আমি তাকে নিয়ে ঠিক সংসার করতে পারবো, ঠিক আছে, তখন আমি এই চিন্তা ভাবনা করে পছন্দের মেয়ের কথাটা বলবো। মেয়ের কথাটা বলছি না এখন। তো বেশ ঠিক আছে, আমি আর যাচ্ছি না, কারণ তোমার ওখানে গেলে তোমার মনে হচ্ছে একটু ধাক্কা লাগছে। বেশ, যাই হোক তাই হোক, আমি একটা জিনিস তোমাকে মানে শুরুতে তুমি বললে যে তুমি খুব ফেমাস হয়েছো এবং আমরাও দেখেছি গাড়ির খবর নিয়ে। কোন গাড়ির খবর, গাড়ি কীভাবে খবর, সে খবর শান্তিনিকেতন টিভিতে আপনারা চাইলেই দেখতে পারবেন এবং সেখানে অ্যাভেলেবেল আছে। আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাইছি রাজা, এই যে গাড়ির খবরের বিশেষ কিছু জিনিসের আদান প্রদান হয়, সেই আদান প্রদানের ব্যাপারে কিন্তু অনেক সময় অনেক সাংবাদিকের নামও জড়ানোর চেষ্টা হয়েছে বা হয়েছে, ঠিক আছে? তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যারা ধরো এরকম জায়গাতে ইনভলভমেন্ট রাখছেন, আমি যাচ্ছি না কেন তারা করছেন কেন করছেন না, সেটা তাদের পুরোপুরি তাদের পূর্ণ স্বাধীনতার জায়গা।
আমি জানতে চাইছি যে সাংবাদিকতা একটা দুর্দান্ত নোবেল প্রফেশন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যেমন যদি ধরো কোনো একজন মূর্খ লোক সেই বলবে যে পুলিশ প্রফেশনের মধ্যে কিছু লোকজনের গলতি আছে, কিন্তু পুলিশ প্রফেশনটা কিন্তু খুব রিস্কি এবং খুব নোবেল একটা প্রফেশন, বা দমকলের যে প্রফেশন এগুলো খুব নোবেল প্রফেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোলাবাজ শব্দটা যখন একটা দুর্দান্ত প্রফেশনের সঙ্গে যুক্ত হয়, খুব শুনতে খারাপ লাগে। তো এই ব্যাপারে তোমার অভিমত কি, বা যারা করছে তারা ঠিক করছে না ভুল করছে, এটা যদি একটু তুমি অ্যানালাইজ করে দাও। কারণ আমরা ধরো দর্শক, আমাদের জ্ঞান বা বোঝার ক্ষমতাটা খুবই কম। তো তুমি তো ধরো অন প্রফেশন, অন গ্রাউন্ড আছো, তো আমি তোমার থেকে এটাই জানতে চাইছি যে যদি তোমার পক্ষে সম্ভব হয়, ঠিক আছে, কেন করে দ্যাট ইজ দেয়ার চয়েস, করাটা ঠিক না ঠিক নয়, বা কিভাবে হয় যদি ছোট্ট করে একটু আমাদের জানাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। খুব ছোট, আমি কারো নাম, কোনো প্রফেশন, কোনো জায়গা, বর্ণ কিচ্ছু তোমায় জিজ্ঞেস করছি না, বাস ছোট্ট করে ছোট্ট একটা গল্পের মতন করে যদি একটু আমাদের ব্রিফ করো বা একটু বোঝাও, তাহলে আমি বা আমার যারা দর্শক আলো পৃথিবীতে দেখছে। এটাকে সিস্টেম বলে। সিস্টেম বলে? সিস্টেম বলে না এস দিয়ে অন্য কোনো ওয়ার্ড বলে? সিন্ডিকেট বলে? সিন্ডিকেট, ওটা সিন্ডিকেট যাদের কাছ থেকে আসে। ওকে। সিস্টেম যারা আদান প্রদান করে। আদান প্রদান করে। তো এই আদান, ওই একটু আগে যেটা তুমি বললে যে ব্রাউন খাম বা ব্রাউন খাম সাদা খাম, ব্রাউন খাম, ব্রাউন খাম সাদা খাম, আমি তো জানি না, আমি বড়ই আমার এই ব্যাপারে নলেজ খুব কম। এই ব্যাপারে আমি অনেক কিছু তথ্য আছে আমার কাছে, অনেক কিছু তথ্য আছে। সেই তথ্যগুলি কোনোদিন ফ্ল্যাশ হবে? আমি একটা কথা বলি, যদি তারা দর্শকরা আপনারা দেখছেন আমায়, আমি আপনাদের একটা ছোট্ট জিনিস জানাই, জাস্ট একবার ইন্টারাপ্ট করলাম। সেটা হলো যে আমরা যে জেলাতে বসে আছি, এই জেলার যে পাথর, পাঁচামি কোয়ারির যে পাথর, স্টোন, তো এই যে স্টোনটা, এটা গোটা ভারতবর্ষের সব থেকে বেস্ট কোয়ালিটি স্টোন। এবং ভারতবর্ষে যত কনস্ট্রাকশন হয় সেখানে যে স্টোন কোয়ালিটি লেখা হয়, সেটা লেখা হয় যে সমান্তরালভাবে যেন সেটা কোয়ালিটি পাঁচামি কালো পাথরের সঙ্গে ম্যাচ করে। তো আপনারা দুর্দান্ত একটা জায়গায় আছেন, সেইটাই হলো বীরভূম জেলা। তো আমি রাজার কাছ থেকে জানতে চাইবো যে এই পাথরের গল্পটাতেই, বা আরও পাথরের থেকে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেক কিছু গল্পই আছে, তো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো খামের যে গল্পটা তুমি বলছো। শুধু পাথর নয়, বালি, ঠিক আছে, খামের গল্পটা। খামের গল্পটা সিস্টেমেটিক্যালি একটা কাজ চলে। আমি এখন বর্তমানে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই, আমি পুরোটা একার চালাচ্ছি একদম। আজ থেকে 1 বছর আগেকার কথা বলি, মানে 1 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, সবার একটা সিস্টেম চলছে। আমার নামেও দেখছি যে এরকম ঘটনা। আমাকে বললো তোমাকে এই কথাটা, আমার কাছে দেশে আসে না, তোমার নামে অ্যালার্টমেন্ট এসছে? অ্যালার্টমেন্ট এসছে, কে তুলছে কিভাবে তুলছে, টানা 1 বছর আমি কিন্তু কিছু জানিই না। বাহ, ঠিক আছে, তার ব্যবস্থা করতে হবে। তার ব্যবস্থা করতে গেলে কি করতে হবে, কে দিচ্ছে, কে সিন্ডিকেট চালাচ্ছে। রাত্রের বেলায় ওই টোল থেকে যে শুরু করলাম, পুরো সিন্ডিকেটটা একদম সামনে চলে এলো যে কে কে জড়িত আছে। কারণ সবারই ব্যবসার ভয় আছে। একদমই তাই। ইনলিগাল যখন ব্যবসা করছে তখন ভয় আছে ভাই, একদম উঁচু মহল থেকে একদম নিচু তলা পর্যন্ত সবার একটা হাতে গন্ধ সবার আছে। বাহ, ঠিক আছে, আমি হাতের গন্ধ কেউ আমি এটা বুঝতে পারছি তোমার কাছ থেকে। আমি শুধু একটা জিনিস জানতে চাইছি যে এই যখন ধরো তুমি যখন এক্সপোজ করছো, তো এক্সপোজ করতে গিয়ে ধরো আমাদের বীরভূম জেলার এখন সব থেকে বড় অসুবিধা হলো মাইগ্রেশন প্রবলেম। আমাদের জেলা ছেড়ে প্রচুর লোক চলে যাচ্ছে। মানে কোভিডের সময় যেটুকু লোক ফিরেছিল, কোভিডের পর থেকে প্রচুর লোক, মানে মোহাম্মদ বাজার বা ট্রাইবাল এরিয়াগুলোতে প্রচুর লোক চলে যাচ্ছে, এবং এদের কোনো ট্র্যাক আমরা রাখতে পারছি না। ডেমোগ্রাফিক্যালি আমাদের ডিস্ট্রিক্ট খুব ডাউন সাইডে যাচ্ছে। তুমি ডেটাবেস চেক করলে আরও বুঝতে পারবে, আমিও গ্রাউন্ড লেভেলে যখন যাই বুঝতে পারি। তো এবার ধরো হাজার হাজার কোটি টাকার ব্যবসা, ঠিক আছে, এবার এই কয়েক বছর, মোস্ট প্রবলি আগের বছরই একটা 2টো বিল্ডিং কয়েক হাজার কোটি টাকাতে বানানো হয়েছিল, গভর্নমেন্টের কোর্টের অর্ডারে ব্লাস্ট করে দেয় মুম্বাই। মোস্ট প্রবলি তুমিও দেখেছিলে ভিডিওটা, আমিও দেখেছিলাম, বা দর্শক আছে তারাও দেখেছিল। আমি যেটা তোমার কাছে জানতে চাইছি, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, সেখানে তো কিছু লোক করে খাচ্ছে, তাদের সংসার চলছে সেটাতে। তোমার কোনো এক্সপোজ নিউজে যদি তাদের উপর এফেক্ট আসে, তোমার কেমন লাগবে? আমি জানছি, আমি কিন্তু মানছি যে এই ব্যবসার মধ্যে যদি কোনো ভ্রান্তি বা কোনো বেআইনি কোনো কাজ হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। কিন্তু কিছু লোক তো আছে যাদের ওই ব্যবসাটাতে কোনো একটা ছোট্ট পার্ট করে তাদের জীবন চলে, তাদের বাচ্চাকে সে পড়াচ্ছে বা খাচ্ছে থাকছে। তোমার এক্সপোজে তো মেবি সেটা বন্ধও হয়ে যেতে পারে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, হ্যাঁ বন্ধ হয়ে যেতে পারে, কেউ জানে না। কারণ হাজার হাজার কোটি টাকা বীরাপ্পানেরও নিউজ, তোমার মতনই একজন প্রথম ইয়াং ছেলে ফার্স্ট ব্রেক করেছিল, এবং তারপরে বীরাপ্পান নিউজ এবং বীরাপ্পান শেষ হয়ে যায়। তো এই পৃথিবীতে কেউই, যারা এই শক্তিতে বসে আছে, সেটা ক্ষণিকের, শক্তি চিরস্থায়ী নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরো আমি এটাই তোমার কাছে জানতে চাইছি, ধরো যে ট্রাক চালাচ্ছে, ঠিক আছে, তার কাছে কোনো অপশন নেই ট্রাক চালানো ছাড়া। তো তোমার নিউজের জন্য সে যদি এফেক্টেড হয়, এবং সে যদি তোমাকে এসে কোনোদিন বলে যে দেখুন আপনি
নিউজটা ফ্ল্যাশ করেছিলেন, মানে নাম্বারই হোক, 2 নম্বরই হোক, আইনি হোক, বেআইনি হোক, চাইলেই তো আমি কিছু খেতে পেতাম, আজ আমি আর খেতে পাচ্ছি না। তো সেটাকে রাজা কি করে ট্যাকেল করবে? কারণ তুমি এন্ড অফ দ্য ডে তুমি নামটা তোমার রাজা, এবার এই জায়গাটা তুমি ট্যাকেল করবে। এবার বলি, একদমই তাই। ওভারলোড আন্ডারলোড বলে একটা কথা আছে। ওকে, আমি সিস্টেম আছে, সরকারকে কেন মারবো? সরকারকে বাঁচাতে হবে, সরকারকে বাঁচালেই আর্থিক ব্যাপারটা শক্ত হবে। একদম তাই। সেই শক্ত হলে আমাদের রাজ্য বা দেশ দুটোই উন্নয়নের দিকে এগিয়ে যাবে। একদম একদম। তাহলে যারা কাজ করছে তাদেরকে নিয়ে সেই চিন্তা ভাবনাটা করতে হবে না। লেবাররা, আমি একটা গাড়ি ওভারলোড যাচ্ছে, সেখানে কিন্তু 100 টাকা মাল 200 টাকায় চলে যাচ্ছে, সেখানে ও ট্যাক্স ফাঁকি দিয়ে ধর 3000 টাকা ট্যাক্স আছে, সেখানেও 1000 টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক। সরকারকে কিন্তু মারছে, সরকারকে মারা যাবে না। সরকারকে যদি মারে তাতে সেই মানুষগুলো অসুবিধায় পড়তে হয়, পড়বে, তাদেরকেও প্রতিবাদ করতে হবে, না এটা করলে হবে না। তাহলে পরপর ট্রাক মালিক, ড্রাইভার, একটা ড্রাইভারও বাড়বে, খালাসিও বাড়বে, লেবারও বাড়বে। সিস্টেমে যদি চলে, ঠিক, সিস্টেমের বাইরে চলছে, সিস্টেম কম জনের মধ্যে ভাগটা আছে। অনেকে হচ্ছে আমাকে গরিব দেখলে হবে না, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। আমি বেকার, সেখানে তুমি কাজ করছো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কাজটা তুমি 10 জনের কাজটা একাই করে নিচ্ছ, একদমই ঠিক আছে। আমার খবরের দ্বারা তোমার 10 জনের কাজটা কিন্তু একার কাজটা 10 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, বেশি ভালো না? ঠিক ঠিক। আমি একটা জিনিস, মানে একটা ইনফরমেশন আমার কাছে ছিল যে কোনো এক সময় বিশেষভাবে রাজ্য স্তর থেকে তোমার কাছে একটি ফোন আসে, ঠিক আছে, কোথায় থেকে ফোন আসে না আসে সেগুলো ব্রিফিং আমি যাচ্ছি না, এবং সেই ফোনটা কিন্তু খুব সূচিবাচক ফোন ছিল না। তো ধরো আজকের এই পডকাস্টটা দেখার পর কোনো কেউ চিন্তা ভাবনা করলো, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারও যেদিন যিনি দেখলেন, যদি তার চিন্তা ভাবনার মনে হয় যে না এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট আমরা করতে পারি, তো সেক্ষেত্রে যদি তোমাকে ডাকে, তো সেক্ষেত্রে কি তুমি প্রপার একটা প্ল্যান তাদেরকে শেয়ার করতে পারবে? হ্যাঁ, ডেভেলপমেন্টের দিকে আছে। ডেভেলপমেন্ট অবভিয়াসলি, ফর দ্য ডেভেলপমেন্ট, অবভিয়াসলি গভর্নমেন্ট যখন তোমায় ডাকবে তখন দেয়ার শুড বি সাম ওয়ে অফ ডেভেলপমেন্ট। অবশ্যই। তো সেক্ষেত্রে পূর্ণ সহযোগিতা ডেভেলপমেন্টের দিকে। ডেভেলপমেন্ট, সেখানে যদি কোনো মানুষের সংস্থা হয় যে কাজ পেলে তাদের সংসারটা চলবে, অবশ্যই আছে। তো এবার আমার আমার মানে শেষ করার আগে একটাই মানে শেষ প্রশ্ন, ঠিক আছে, সেটা হলো আরও আমি যারা আজকে দেখছিলেন হ্যালো পৃথিবীতে, আমার সঙ্গে ছিল রাজা। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ কমেন্ট করুন, লাইক করুন এবং জানান যে কীরকম লাগছে, আপনারা এই পরের এপিসোডটা কি দেখতে চাচ্ছেন। কারণ শুধু রাজার কাছে আরও অনেক তথ্য, আরও অনেক গল্প আছে যেগুলো ডিপে আজকে যেতেই পারলাম না সময় কম থাকার জন্য। আমি রাজার কাছে একটা লাস্ট প্রশ্ন করবো, একদম শেষ প্রশ্ন, সেটা হলো যে এই যে যুদ্ধ চলছে বা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এরকম প্রতিদিন একটা যুদ্ধ তুমিও লড়ছো, আমিও লড়ছি, সবাই লড়ছে, সকলে, ঠিক আছে। তো বীরভূম জেলার বুকে বিশেষ করে সিউড়ির অবজারভেশন বলছে যে ইয়াং ছেলেপুলে, যেমন ধরো তুমি অনেক নিচু জায়গা থেকে তৈরি করেছো নিজেকে এবং বিল্ড আপ করে করে আজকে এই জায়গায় এসছো, সব তোমার কাছে ছিল না, যেটা তুমি শুরুতেই আমায় বললে। তো প্রচুর বাচ্চা তাদের মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং মানসিকভাবে ডিপ্রেশনে যাওয়ার জন্য তারা অনেকে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছে। লাস্ট ইয়ার আমরা দেখেওছিলাম, এবছরের ডেটা আমার কাছে নেই, লাস্ট ইয়ারে মোর দেন ইট ওয়াজ 4-5। তো এই বাচ্চাগুলোকে রিকভার করানোর জন্য বা মানে এদেরকে রাস্তায় ঠিকঠাক মতো যাতে এরা থাকে, ঠিকঠাক থাকে, তো রাজার লাইফ থেকে কি করে মোটিভেট করবে তাদেরকে, যদি শুধু সেটা অন ক্যামেরা একটু যদি তুমি শেয়ার করো, দেন উইথ দ্যাট উইল কমপ্লিট দ্য শো। যে কি করে বাচ্চাগুলো নিজেদের লাইফটাকে আরো স্মুথ করতে পারে, আরো মেন্টালি স্ট্রং হতে পারে, সেই ডিপ্রেশনে কি কারণে যাচ্ছে সেটা তো প্রথমে জানতে হবে। ঠিক, ডিপ্রেশনে যাচ্ছে তারা কি কারণে যাচ্ছে, সেটা হয়তো হতে পারে চাকরি বাকরি, বাচ্চা একদম বাচ্চা না, একটু বড়, মানে 12-13 বছর 14 বছর। কারণ লাস্ট ইয়ার আমরা আন্ডার-16 কয়েকটা কেস দেখেছিলাম শিবিরের মধ্যে। তো এই আন্ডার-16 যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ধরো সেই শিবিরের বুকে তুমি দৌড়ে বেড়াচ্ছ তোমার মোটিভেশন প্যাশনকে নিয়ে, তো তুমি তোমার জীবনটা দিয়ে তাদেরকে কি করে উদ্বুদ্ধ করবে, যদি একটু ছোট্ট করে বলো। অ্যাওয়ারনেস করতে হবে, অ্যাওয়ারনেস করলেই মানুষকে বোঝাতে হবে। আমি তুমি বলেই বলছি তো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যেটা হলো এটা পডকাস্ট, এখানে আমরা ওপেন আলোচনা করতে পারি, তাই হ্যালো পৃথিবীতে সবাই সমান সমান অধিকার পায়। তুমি আমায় প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা কথা হলো তোমার, যখন কোন একটা জায়গাতে কোন একটা বাচ্চা মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, সেক্ষেত্রে গভর্নমেন্টের কিছু প্রোটোকলস, গভর্নমেন্টের কিছু প্রোগ্রামস আছে, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম বলে, সেটা কোনো অ্যাওয়ারনেস আমরা বীরভূম জেলা শিউরি বা আশেপাশে কোথাও সেরকম দেখতে পাইনি। তো সেই জায়গায় রাজা কি কোনো হেল্প করতে পারে সেই বাচ্চাগুলো যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে তাদেরকে, বা শান্তি? অবশ্যই অবশ্যই অবশ্যই। তারা তোমার কাছে রিচ করলে কি সাপোর্ট পাবে? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট পাবে। ঠিক,
মেন্টাল মেন্টাল সাপোর্ট আমাদেরকে, যেমন আমাদের সিনিয়র দাদারা সাংবাদিকরা যেভাবে মেন্টাল সাপোর্ট করে দাঁড় করিয়েছে, হ্যাঁ একলেন আমরা ভেঙে গেছিলাম, কিন্তু মেন্টাল সাপোর্ট করে 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 নিজেকেও লড়াই করতে হবে। সবটাই ওষুধের দ্বারা কাজ হবে তা নয়। তো এই রাজার মেন্টাল সাপোর্টের ব্যাকহ্যান্ডে কি আছে? কোনো পুরুষ না কোনো মহিলা, বা না অনেকগুলো পুরুষ অনেকগুলো মহিলা? একটাই পুরুষ। একটাই পুরুষ, কি নাম তার? নাম আমি অন ক্যামেরায় বলবো না। ঠিক আছে, বেশ, সে যেই আছে আছে, কিন্তু তুমি সাকসেসফুল হয়েছো। আমরা চাই যে মানে অলওয়েজ দেয়ার শুড বি আ ওম্যান বিহাইন্ড এনি, মানে এভরি মেন সাকসেস, এবং সেই ওম্যানের সাথে তোমার বিয়েটাও হোক, কারণ উইল এনজয় ইন দ্যাট পার্টি। অ্যান্ড আমি সকলকে অনুরোধ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি হ্যালো পৃথিবীতে আজকে আমাদের এই জায়গাটা এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। রাজার থেকে স্পেশাল কিছু যদি আরও জানার থাকে, প্লিজ আপনারা ডিরেক্ট ওকে মানে মেসেজ করতে পারেন অন শান্তিনিকেতন টিভি। কোনো বীরভূম জেলা কোনো নিউজ বা স্পেশালি কিছু জিনিসের সাপোর্ট লাগবে, তো আপনারা ডিরেক্টলি রাজার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার আন্তরিকভাবে অনুরোধ এটাই, পডকাস্ট আপনার, S2S মিডিয়া আপনার নিজের চ্যানেল। যদি আপনারও মনে হচ্ছে আপনিও কনফিডেন্ট যে আপনিও পারবেন আপনার নিজের জেলার বাচ্চাদের, মানুষদের মোটিভেট করতে, নতুন রাস্তা দেখাতে, সাকসেসের সিঁড়িগুলো অনেক সহজে দেখাতে, প্লিজ যোগাযোগ করুন আমাদের ডিরেক্টলি। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক অ্যাবাউট দ্য শো। যেটা ভাল লাগলো, যেটা ভুল করলাম, যেটা ঠিক করলাম, প্লিজ জানান। তবে আমরা আপনার এই চ্যানেলে আপনার নিজের জায়গার আমরা আরও সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করতে পারবো। সকলকে জানাই অনেক ধন্যবাদ অন হ্যালো পৃথিবী। রাজাকে জানাই নমস্কার এবং শেষ করছি আজকের আমাদের এপিসোড হ্যালো পৃথিবীতে। সঙ্গে ছিল রাজা।